বিদ্রোহী সাহিত্য পরিষদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছরের সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন বছরের বিদ্রোহী সাহিত্য পরিষদের পক্ষ থেকে আমাদের আজকের আয়োজন 2022 সাল নিয়ে যা ভাবছেন কবিরা। আমাদের সাথে আজকে অনেক কবি বন্ধুকে আমরা পাবো। প্রথমে আমরা চলে যাচ্ছি গোলাম মোস্তফা মুন্না, সাধারণ সম্পাদক বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোর, আপনার কাছে। বিদ্রোহী সাহিত্য পরিষদের সম্মানিত সদস্য আইসিটি সম্পাদক কবি মুস্তাফিজুর রহমানকে ইংরেজি এই নববর্ষে আজকে যে অনুষ্ঠান যে যেখান থেকে বসে দেখছেন শুনছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিদ্রোহী সাহিত্য পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামী 2022 সাল সবার জীবনের সুন্দর সময় বয়ে আনুক। বিশেষ করে সাহিত্যের বিভিন্ন শাখায় সাহিত্যের একটু ভালো একটা সময় অবস্থান করবে এমনটা আশা করেই শুরু করছি। আমি এই সাহিত্য জগতে অনেক আগেই স্কুল জীবন থেকে সাহিত্যের প্রতি দুর্বল, সাহিত্য চর্চার প্রতি দুর্বল, সাহিত্যকে ভালোবেসে 1996 সালে বিদ্রোহী সাহিত্য পরিষদ সংগঠনটি প্রতিষ্ঠা শুরু করে। এর আগেই বিদ্রোহী নামে একটা বিশেষ সংখ্যা বের করতাম 94 সালে। তারপরে সেই সংখ্যা থেকে বিদ্রোহী সাহিত্য পরিষদ সূত্রপাত। আমি এই সংগঠনের জন্য অনেকের কাছে কৃতজ্ঞ, বিশেষ করে কবি পদ্মনাভ অধিকারী, কবি এডিএম রতন, কবি শাহ আলম খসরু, এছাড়া বিদ্রোহী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ডাক্তার মধুসূদন অধিকারী, কবি আবুল হাসান তুহিন, গৌরাঙ্গ মিত্র অর্ণব এবং সম রিজাল হক রাজু। এছাড়া বিভিন্ন সময় যারা এই সংগঠনের দায়িত্ব পালন, বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এবং করছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সাহিত্য চর্চার নিজেই কবিতা লিখতে পছন্দ করি বা কবিতা পড়তে পছন্দ করি, গল্প, প্রবন্ধ, নিবন্ধ সবই পড়ি, কিন্তু লেখার জন্য আমার মনে হয় কবিতাটাই বা আমার কাছে বেস্ট। আমি এতদিন সাহিত্য চর্চা করলেও, সাহিত্য সংগঠনের সাথে থাকলেও আমি নিজের কোনো বই এখনো প্রকাশ করা সম্ভব হয়নি। প্রকাশক মেলে তা লেখা মেলে না, লেখা মেলে তা প্রকাশক মেলে না। তা আমি আশা করছি আমি ব্যক্তিগতভাবে আমার এবার 2022 সালে একটা কবিতার বই প্রকাশের উদ্যোগ নেব। সেই সাথে যারা সাহিত্য চর্চা করেন তাদের কবিতার মান একটু ভালো মনে হয়, তারা সবাই তারা বই প্রকাশ করবেন। বই প্রকাশ করলে যে ভালো লেখক হওয়া যায় তা কিন্তু নয়। বই প্রকাশ হলেই সমাজের দায়বদ্ধতা, সাহিত্যের প্রতি দায়বদ্ধতা অনেক বেড়ে যায়, অনেক আশাবাদী হয়ে যায়। আমি মনে করি সবারই, যাদের লেখা ভালো আছে বা ভালো হওয়ার পথে বা যারা আন্তরিকতা আছে, তাদের সবারই একটি করে বই অন্তত প্রকাশ করা উচিত। আমাদের বিভিন্ন সময় লেখাগুলো একটি স্থানে সংকলন করা, একটি স্থানে ধরে রাখার জন্য বইটা দরকার। তা ধন্যবাদ জানাচ্ছি কবি মুস্তাফিজুর রহমানকে। আর আজকে যারা আমন্ত্রিত অতিথি, বিশেষ করে ডক্টর শাহনাজ পারভীন, কবি সুলতানা রানী,
আপনার সাউন্ডটা আসছে না, একটু দেখেন, আপনার সাউন্ডটা পাচ্ছি না। আর একবার একটু বলেন, আপনার সাউন্ডটা আমরা মিস করে গেছি, পাইনি সাউন্ড। শোনা যাচ্ছে না? এবার শুনতে পাচ্ছি আমরা। জি জি, আপনি শেষ যা বললেন সেটা আর একটু রিপিট করলে ভালো হয়। শেষ কথাটা শোনা যায়। হ্যালো, হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি আমরা, আপনি বলেন। জি, আমি বলবো। হ্যাঁ, আপনার শেষ কথাটা আমরা শুনতে পারিনি, সাউন্ডের প্রবলেম হয়েছে। আপনি শেষ কথাটা আরেকবার বলে শেষ করতে পারেন। আমি তো শুনতেই পাচ্ছি না। আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি আসলে কোনো কথা শুনতে পাচ্ছি না। ওকে। হ্যালো, আপনি আরেকবার ঢুকেন, লিংক কেটে দিয়ে আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি স্বপ্নের সাহার কাছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকে পেয়ে আমরা আনন্দিত। আমরা আসলে আজকের আহ, এই আয়োজনটা খুবই আহ, একটু অন্যরকম ভাবে সাজানোর চেষ্টা করেছিলাম। অনেক কবি বন্ধুকে আমরা মিস করে যাচ্ছি, তাদের একটু সময়ের সমস্যা আছে। আমরা আপনার কাছ থেকে প্রথমে একটা কবিতা শুনবো, তারপরে প্রশ্ন যাব। সবাইকে নতুন বছর 2022 যাতে সবার ভালো কাটে এই আগাম শুভেচ্ছা জানিয়ে একদম নতুন বছর নিয়ে একটা লেখা কবিতা বলছি। নতুন বছরের কাছে। আমার গলার অবস্থা খুব খারাপ। পাই পাই চলতে চলতে দিন ফুরিয়ে কখন গেল বছর ফুরিয়ে। নতুন বছর, ও নতুন বছর, পিছুটান ফেলে ভালোবাসাটুকুই এনো কুড়িয়ে। দু হাতে ঠেলে দিও বিগত বছরের যত দুঃখ, যত কান্না, যত বিচ্ছেদের দুঃখ গান। নতুন বছর, সরি, ও নতুন বছর, সঙ্গে নিয়ে এসো নতুন নতুন হাসি মাখা ফুলের সব প্রাণ। বিগত বছরের যত মান অভিমান ঘুচিয়ে দিয়ে সযত্নে তুলে রেখো শুধু একটুখানি বিশ্বাস। নতুন বছর, ও নতুন বছর, এবার তবে প্রাণ খুলে বাঁচতে দাও, নিতে দাও প্রাণ ভরে নিঃশ্বাস। ধর্মে ধর্মে বিভেদ ঘুচিয়ে যারা বারবার আঘাত করেছে ধর্ম কুটিরে। নতুন বছর, ও নতুন বছর, তাদের ক্ষমা করে মানব ধর্মকে জাগিয়ে তুলো সকলের অন্তরে। কত অধুরা স্বপ্ন গুমড়ে গুমড়ে কেঁদে মরে, কত স্বপ্নরা ঝরে পড়ে অকালের ঘরে। নতুন বছর, ও নতুন বছর, এই সব হারিয়ে যাওয়া স্বপ্নদের এনো একেবারে নতুন করে। পৃথিবীর সেই ছেলেটা, মাতৃহারা সেই মেয়েটা, কিংবা স্বামী হারা সদ্য বিধবা, কিংবা হাজার সন্তান শোক। নতুন বছর, ও নতুন বছর, সব খবর দাও আগামী দিনগুলো যেন সকলের শুভ হোক। অনাহারে পেট, ধর্ষিতার কান্না, গৃহহীন ছাদ, মৃত্যু মিছিলের শোক সব করো অবসান। নতুন বছর, ও নতুন বছর, সকলের ঘরে আলো করে নিয়ে এসো আগামী দিনের শুভেচ্ছার ঘ্রাণ।
অনেক সুন্দর। এবং আমরা আসলে জানি আপনার একটু ঠান্ডা লেগেছে, সেটা আসলে আগে গলা চোট হয়ে আসছে। হ্যাঁ, আমরা আসলে একটু ছোট করে জানতে চাইবো আপনার আসলে লেখালেখির শুরুটা কিভাবে? যদিও আমরা অন্য প্রোগ্রামে এর আগে শুনেছিলাম, কিন্তু আজকে আবার আরেকটু ছোট্ট করে জানতে চাইবো যে আপনার লেখালেখির শুরুটা কিভাবে? ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আমার অসম্ভব টান ছিল। হয়তো তখন সেভাবে লেখা হয়ে ওঠেনি বা সাহিত্য লিখতাম, গল্প লিখতে ভালোবাসতাম। কিন্তু কবিতা কখনো হয়ে ওঠেনি। আর এই কবিতা শুরু হয়েছে বছর ৪ হলো। ৩ থেকে ৪ বছর আ লেখালেখি শুরু। হঠাৎই কোনো একটা সময় যখন মনে হলো যে আ একাকী বসে আছি, একা হয়ে গেলাম। তখন মনে হলো যে এবার একটু লেখালেখি শুরু করি এবং শুরু করতে, করতে কখন যেন পায়ে, পায়ে ৪ টে বছর কেটে গেল আরকি। আপনার ১ম যে কবিতাটা মানে পত্রিকায় প্রকাশিত হয় সেটা কি মনে আছে এখন? সেটার নাম কি ছিল? হ্যাঁ, ১ম কবিতা পত্রিকায় প্রকাশিত হয়েছিল 'মৌচাক' বলে একটি পত্রিকা ১০০ বছরের পুরনো। এমসি সরকারের 'মৌচাক' পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। একটা হচ্ছে 'অজানার পথে', 'অজানার পথে'। এই আমরা ২ বইটাকে লাইন কি নিয়ে শুনতে পারি সেই কবিতা থেকে? ২ লাইন। বেশি আপনাকে প্রেশার দিব না, যেহেতু কণ্ঠের অবস্থা একটু খারাপ আমি বুঝতে পারছি। ওই কবিতা থেকে ওই কবিতার ২ টা লাইন কি শুনতে পারবো আমরা এখন? আপনি যদি শোনাতে চান। আম আমার তো মনে পড়ছে ইটস না। ওকে, আমরা 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 অন্য প্রশ্নে যাই। সেটা হলো যে হুম, ১ম যখন ওই কবিতা প্রকাশ হলো একটা পত্রিকাতে, আমরা যারা লেখালেখি করি সাধারণত আমাদের ভিতরে একটা ১ম যখন লেখাটা প্রকাশ হয় ১ম বার, হুম, তখন কিন্তু একটা হুম, অন্যরকম লেভেলের এক্সাইটমেন্ট কাজ করে, হ্যাঁ? এবং দেখা যায় হুম, যে আমরা বন্ধু-বান্ধব, প্রিয়জন যারা আমাদেরকে একটু ফলো করে বা পছন্দ করে, তাদেরকে আমরা অনেক সময় দেখাই ১ম দিকে যেটা। আপনার আপনার যখন ১ম কবিতা প্রকাশিত হয়েছিল পত্রিকায়, তখন আপনার সাথে আপনার অনুভূতিটা আসলে কেমন ছিল? আপনি কি করেছিলেন? একটু ছোট্ট করে জানতে চাই। হুম, ১ম কবিতা যখন প্রকাশিত হয় ওই 'মৌচাক' পত্রিকায়, তো তখন মানে সেটা একটা অদ্ভুত অনুভূতি যে আমার লেখা বইতে ছাপা হলো এবং বইতে ছাপানো মানে হলো যা কখনো নষ্ট হবে না, চিরস্থায়ী হয়ে গেল। আর আরেকটা কথা হচ্ছে যে আমারও লেখা বইতে ছাপানো যায় বা তারা মনে করেছেন যে ছাপাবেন। এই যে একটা অনুভূতি যে আ কিছুটা হলেও তাহলে বোধহয় লিখতে পারছি। সেই একটা উম অনুভূতি সাংঘাতিক ছিল এবং সব বন্ধুদেরকে বলেছি, বাড়ির লোকজনদের, বাবা-মা সবাইকে আমি বলেছি যে, "দেখ আমার লেখাটা আ ছাপানো হয়েছে।" সত্যি কথা বলতে যা কিছু ১ম সেটা সবসময় চিরস্মরণীয় হয়ে থাকে। তো দুঃখের বিষয় আমি কবিতাটা মনেই করতে পারছি না। কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা অন্য কোনো দিন আবার কথা বলব, সেটা সমস্যা না। আ আমরা একটা বছর বিগত বছর যেটা চলে গেল সেটা তো চলেই গেল ২০২১ সাল। এই যে ২০২১ সাল মানে একটা বছর, অনেকগুলো দিন, কতগুলো স্বপ্ন, হুম, কতগুলো স্মৃতি, অনেক কিছু ব্যাপার, অনেক ব্যাপার। তো হচ্ছে হুম। ২০২১ সালে আপনার আ মনে দাগ কেটে গেছে বা আ দুঃখের স্মৃতিগুলো হৃদয়ে ক্ষত দিয়েছে। এরকম একটা সুখদ স্মৃতি এবং হচ্ছে একটা দুঃখের স্মৃতি এই মুহূর্তে জানতে চাই। কোনটার কথা বলবেন আপনি? উম ১ম এ দুঃখের স্মৃতি বলতে আম গত এই ২০২১ এই আমার এক বন্ধুর মা আ খুব ক্লোজ ছিলাম আমরা। কাকিমার বাড়িতে প্রচুর যেতাম। হঠাৎ করেই শুনলাম করোনাতে মারা গেছেন এবং সেটা শুনে সত্যি প্রচন্ড খারাপ লেগেছে আরকি। এবং করোনাতে মারা গেছে। আর এছাড়া আমার অনেক আত্মীয় যারা এই ২০২১ এই চলে গেছেন করোনার জন্য। করোনা আবার অনেক কাছের মানুষকে টেনে নিয়েছেন। এগুলো আমার কাছে সত্যি খুব দুঃখের স্মৃতি। আর সুখের স্মৃতি বলতে ১ম আ মঞ্চে কবিতা পাঠ।
এবছরই প্রথম বই মেলার মঞ্চে কবিতা পাঠ হচ্ছে, আমার সব থেকে একটা ভালো লাগার বিষয় আর কি। এর আগে আমি বিভিন্ন স্টেজে করেছি, সেটা হচ্ছে ইন্ডোর স্টেডিয়ামে। আর আর কিছু আছে যে প্রচুর কবিতা এই বছর আমার প্রকাশিত হয়েছে বিভিন্ন বইতে প্রচুর কবিতা প্রকাশিত হয়েছে, সেগুলো খুব ভালো লাগার। প্রথম মঞ্চে, খোলা মঞ্চে কবিতা বলা আমি কোনোদিন বলিনি, সেটাই সব থেকে আনন্দের ব্যাপার। এই যে নতুন বছরে আমরা আজকে পা রাখলাম, নতুন বছর চলে আসলো আমাদের জীবনে 2022 সাল। এই 2022 সালে একজন কবি, একজন সচেতন নাগরিক হিসেবে আপনার আসলে পরিকল্পনাগুলো কি কি? মানে কি বিশেষ কি করতে চান এই বছরের, বিশেষ কোনো ভাবনা আছে কিনা সে সম্পর্কে একটু জানতে চাচ্ছি। প্রথমে আসি নাগরিক হিসাবে আমার মনে হয় প্রত্যেক মানুষকে এখন সচেতন করার সময় হয়েছে। কারণ করোনার আরেকটি নতুন রূপ আমরা দেখতে পাচ্ছি এবং ভীষণ ছোঁয়াচে। তা প্রত্যেক মানুষের কাছে করজোড়ে নিবেদন যে আপনারা মাস্ক পরুন, দূরত্ব বিধি মেনে চলুন, যাতে 2021 সালের মতো 2022 সাল যেন ওরকম ভয়াবহ না হয়ে ওঠে। হ্যাঁ, নাগরিক হিসাবে। আর কবি হিসাবে অবশ্যই চাইবো যে বিভিন্ন জায়গায় আহ আরো বেশি বেশি কবিতা লিখি, কবিতা ছাপানো হোক। তবে আমার খুব ইচ্ছা আছে যে এই বছর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে একটা কবিতার বই প্রকাশ করবো। আসলে কবিতা শোনার ইচ্ছা ছিল আপনার কাছ থেকে, কিন্তু কণ্ঠের একটু অবস্থা আজকে খারাপ। আমার খুব ঠান্ডা লেগেছে। আমিও নিজে থেকে আর কি আপনাকে বেশি চাপ দিতে চাচ্ছি না। আমি আজকে বলতেই পারছি না কথা। 2022 সালে তো আপনি আপনার কবি বন্ধুদের অনেক 2021 সালে, সরি, 2021 সালে তো আপনি আপনার কবি বন্ধুদের অনেক লেখায় দেখেছেন, পড়েছেন, অনেক লেখার সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে, শোনার সুযোগ হয়েছে। এর ভিতরে কি মানে এরকম ভাবে উল্লেখযোগ্য ভাবে কোনো নাম বলা যায়, কোনো কবি বা কোনো কবিতার নাম যে কবিতাগুলো খুব হৃদয় ছুঁয়ে গেছে, অনেক ভালো লেগেছে? প্রচুর কবি বন্ধু আছেন যারা সত্যি সত্যি অনেক সুন্দর সুন্দর কবিতা লেখেন, এবং আমার কাছে তো মনে হয় প্রত্যেকটা কবিতাই নতুন এবং প্রত্যেকটা কবিতাই খুব সুন্দর। আর তখন আমার মনে হয় আমি হয়তো সেরকম ভালো কিছু লিখতে পারছি না, এবং অন্যান্য কবি বন্ধুদের বা যারা সত্যি সত্যি খুব ভালো লেখেন তাদের লেখা যখন পড়ি সত্যি অভিভূত হয়ে যায়, এবং তখনই আমার মনে হয় যে আমার লেখা বোধহয় ভালো হচ্ছে না, আরো ভালো করতে হবে। তো সেরকম অনেকেরই লেখা আছে। একজন আছেন প্রলয় বাবু, তার লেখাও খুব সুন্দর। তারপরে হচ্ছে মুকুল বৈরাগীর লেখা। অনেক কবি আছেন যারা অনেক অনেক সাহিত্য জগতে প্রতিষ্ঠিত। ইতুশ্রী সিনহা, এদের সব কবিতা খুব সুন্দর লেখেন। দাগ কাটার মতন কবিতাও পেয়েছি, তবে ওই যে বললাম আমার কিছু মানে সেরকম মনে এখন আর মাথাতে আমার নেই। বাংলাদেশের বিভিন্ন কবি বন্ধুদের সাথে আপনার খুবই সখ্যতা আছে, বিশেষ করে আমাদের যশোরে যারা আছে, আমিও তাদের ভিতরে অনেকের চিনি, অনেকের সাথে আমাদের উঠা বসা হয়, সাক্ষাৎ হয় সাহিত্য চর্চার ক্ষেত্রে। তো হচ্ছে বাংলাদেশের কবি বন্ধুদের সাথে আপনার
যে সখ্যতা গড়ে ওঠা, এটার হচ্ছে প্রথম দিকের যে স্মৃতি বা হচ্ছে কোনো মজার স্মৃতি আছে কিনা কোনো, সে সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, একটা মজার স্মৃতি হচ্ছে প্রথম যার হাত ধরে আমার এই বাংলাদেশের সঙ্গে আমার যুক্ত হওয়া, সে হচ্ছে রাজপ্রতীক ভাই। প্রথমে আমাকে রাজপ্রতীক ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। আমি না, মজার স্মৃতি, আমি দেখেছিলাম, ঠিক 1 মাস পরে আমি তাকে নিয়েছিলাম আর কি, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিলাম। আর রাজপ্রতীক ভাই অনেকবারই বলেছিল, দিদি আপনি আমাকে একটা কবিতা দেবেন, আমি এতে ওই ম্যাগাজিনে ছাপাবো। আমার আর দেওয়া হয়ে ওঠেনি। ও নিজে থেকেই একটা কবিতা নিয়ে ছাপিয়ে টাপিয়ে আমাকে হঠাৎ ইনবক্সে দিয়েছে, দিয়ে বলছে যে আপনার কবিতাটা নিয়ে নিয়েছি। তো আমার তখন আনন্দ যেমন হচ্ছে, একটু রাগও হয়েছে। আমি রাজপ্রতীক ভাইকে বললাম, কই আমার তো অনুমতি নিলে না। তখন হাসছে। মানে এগুলো এখন সত্যি মনে পড়লে হাসি পায়। আমি প্রথম দিকে আমি বললাম, ভাই জানো তোমাকে আমি প্রথম দিকে নিইনি। ঠিক আছে, কে নাকি আমি চিনি না, ঠিক আছে দেখে নিই। এবং ফার্স্ট কিন্তু রাজপ্রতীক ভাইয়ের সূত্র ধরেই এই তোমাদের সঙ্গে, সবার সঙ্গে, বাংলাদেশের সঙ্গে এতটাই যোগাযোগ গড়ে ওঠে আর কি। ওর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলে হয়তো আর আমাদের যোগাযোগ হতো না। আওয়াজটা শুনতে পাচ্ছি না, মিউট করা আছে। এবং আসলে বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন লেখকদের সাথে তো আপনার ফেসবুকে কানেক্ট হয়েছে, কথাবার্তা হয়, বিভিন্ন প্রোগ্রামে আপনি মাঝে মধ্যে অংশগ্রহণ করেন। বিশেষ করে যশোরের অনেক কবি বন্ধু কিন্তু আপনাকে খুবই ভালোভাবে চিনে, এবং আমাদের যখন সাহিত্য আড্ডা বা এরকম কবিতার কথা হয়, যখন আপনার কথা কিন্তু মানে হয়, আলোচনা হয় আপনার কথা। বাবা, আমি তো তাহলে ভাগ্যবান। হ্যাঁ, আমার সঙ্গে হ্যাঁ জাহানারা খান কোহিনূর, রাজপুতিক, অমিয়দা, তারপরে অনেকের সাথেই, সবার সাথেই মোটামুটি কথা হয়। তো ইদানিং আমি একটু ব্যস্ত বলে কথাটা একটু কম হয় আর কি। শিবনাথ মন্ডল, শিবনাথ দা, সোমনাথ দা। তো এই যে নতুন বছরে আপনার বই বের করার কোনো ভাবনা চিন্তা আছে কিনা? 2022 সাল যেহেতু আজকে প্রথম দিন, এখনো 364 দিন রয়েছে। এখনো বাকি আছে 364 দিন। আমি চাই যে 2021 সালের মাঝে যে অবস্থাটা হচ্ছিল সেই অবস্থা আর না হয়। আর কবিতার বই, হ্যাঁ আমার ইচ্ছে আছে যে এবছরে শেষে আর কি, এই বছরে শুরুতে তো হবে না, শেষের দিকে যদি একটা কবিতার বই প্রকাশ করার ইচ্ছে আছে। কারণ অনেক কবিতা হয়ে গেছে লেখা, বই প্রকাশিত হয়নি। তবে হ্যাঁ, প্রচুর পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আমরা আমরা এ পর্যায়ে আমাদের মধ্যে পেয়ে গেছি নূরজাহান আরা নিপুকে। তিনি আমাদের মাঝে চলে এসেছেন। আমরা আমরা স্বপ্না সাহার কাছ থেকে শেষ কথা শুনবো, তারপরে আমরা চলে যাব নূরজাহান আরা নিপুর কাছে। 2022 সাল আজকে প্রথম শুনছি, এবং আপনাকে যারা দেখছে এখন, পরবর্তীতে যারা দেখবে, সবার উদ্দেশ্যে আপনি কি বলতে চান? 2022 সালে সবাইকে আমার একটাই জিনিস অনুরোধ যে সবাই করোনা বিধি মেনে চলো এবং মাস্ক পরো। আর যাতে 2022 সাল পরবর্তী 2021 সালে মাঝের সময়টা না হয়ে ওঠে। প্রচুর মৃত্যু দেখেছি, প্রচুর কাছের মানুষের চলে যাওয়া দেখেছি। আমরা চাই না যাতে এরকম আর কিছু হোক। তাই প্রত্যেককে করজোড়ে অনুরোধ, নিশ্চয়ই যাবেন, ঘুরবেন, সবই করবেন, তবে মাস্ক পরবেন, দূরত্ববিধি মেনে চলবেন, যাতে আমরা আবার এই সাহিত্য জগতে আবার আমরা একসাথে পথ চলতে পারি। আর সাহিত্য ছিল, থাকবে, সাহিত্য পথ এভাবেই এগিয়ে চলবে, কখনো লাইভের মাধ্যমে, কখনো বা সাক্ষাতের মাধ্যমে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে সর্বশেষ 4 লাইনের শুনতে চাই। 4 লাইন শুনতে চাই যেকোনো কবিতা। তারপর আপনাকে আমরা ধন্যবাদ জানিয়ে আজকের মতো সরি, একটা লাইনে কবিতা বলছি। গলার অবস্থা খুব খারাপ। আচ্ছা, আমি একটা ছোট কবিতাই বলছি। পৃথিবীর বুকে 2-4 লাইন আমি লিখে যেতে চাই। 2-4 লাইন পৃথিবীর বুকে, আকাশ থেকে পেরে নেব হারিয়ে যাওয়া কিছু শব্দকে। সমাজের চুলচেরা হিসেবকে বুড়ো আঙুল দেখিয়ে একদিন সমাজের ব্যাধিগুলোকে তুলে আনবো হারিয়ে থেকে। জানি তখনই পড়শির দল রেড়ে পড়ে তেড়ে আসবে, নিশ্চিন্ত যাপনে অভ্যস্ত হয়ে। ওরা যে দেখতে চায় না পৃথিবীর নগ্ন রূপ, তবু ইতিহাস রচিত হয়ে যায়। যতটুকু দেখানো অবশ্য ততটুকুই দেখায়, যেটুকু আড়ালে থেকে যায় ঘন জঙ্গলের শক্ত বাহুডোরে সেইটুকুই টান মেরে নিয়ে আসবো। হে পৃথিবী, তোমারই বুকে আকাশ আমায় দেবে তো হারিয়ে যাওয়া সেই সব সাহসী শব্দকে। এই শব্দদের নিয়ে আমি লিখে যেতে চাই পৃথিবীর বুকে 2-4 লাইন। আজকে আমার গলার অবস্থা খুব খারাপ, মানে আমি কথা বলতে পারছি না, গলা চোখ হয়ে আসছে। আজকে আমি সেভাবে কিছু বলতেও পারলাম না, করতেও পারলাম না, সেই জন্য তোমাদের কাছে দুঃখিত। তোমার মিউট করা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার একটুখানি অসুস্থতার ভেতরেও আমাদের জন্য সময় বের করেছেন, আন্তরিকতার সাথে সময় দিয়েছেন। সেজন্য অনেক অনেক কৃতজ্ঞতা আপনার উপরে। আপনাকে আমরা সেটা না, আসলে আমি এই সংস্থা মানে বিদ্রোহী সাহিত্য পরিষদকে নিজের জায়গা ভেবেই আমি জানি যে অসুস্থতা থাকলেও তোমরা সবাই মাফ করে দেবে আমাকে। আজকের মতো আমরা আপনাকে বিদায় জানাচ্ছি। অনেক ভালো থাকবেন আপনি। আচ্ছা, নমস্কার। এ পর্যায়ে আমরা চলে যাব নূরজাহান আরা নিতুর কাছে। আপনার কাছ থেকে প্রথমেই একটা কবিতা শুনে নিতে চাই, তারপরে প্রশ্নে যেতে চাই। ধন্যবাদ। আজকের এই লাইভ অনুষ্ঠানে সঞ্চালক মুস্তাফিজুর রহমানকে একটি কবিতা বলার সুযোগ করে দেওয়ার জন্য। স্বপ্ন আর সাথ দিয়ে জন্ম হয় কবিতার। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলবেন। খণ্ড খণ্ড স্বপ্নের বাস্তব রূপ ঝরে পড়ে কলমে। মানুষের চিৎকার আর কান্না ভেসে ওঠে কবিতার ছন্দে ছন্দে, পরতে পরতে। সমাজে যখন তোমাকে বলে সমাজের দায়ভার রক্ষা করার দায়িত্ব তোমার, তুমি সমাজের সম্মান, তখন সে কখনো বলে না তুমি মানুষ। মানুষের সাথে জুড়ে দেয় তুমি একজন নারী। তখনই তার বোঝাটা হয়ে যায় আরো বেশি ভারী। অতীতের শত গ্লানি ধুয়ে মুছে, শত জীর্ণতায়
পার করেছি আমরা যে বছরটিকে। আজকের এই দিনে, নতুন বছরে নতুন দিনে স্বাগত জানাই নতুন জীবনকে। এই জীবনে আর যেন কখনো শুনতে না হয়, তোমাকে রক্ষা করতে হবে সম্মান। তুমি এই সমাজের সম্মান রক্ষা করার কর্ত্রী। আমাদের মানবিক দিকের দৃষ্টিকোণকে বদলাতে হবে, আমাদের মানুষত্ববোধকে জাগিয়ে তুলতে হবে, মানুষকে মানুষের মর্যাদা দান করতে হবে। তবেই তো সমাজ হবে নির্বিচ্ছিন্ন সুন্দর এবং সাবলীল। আমার সমাজ থেকে অগণিত আগাছাকে দূর করতে হলে প্রথমে আমার মানবিক দিকের পরিবর্তন করতে হবে। তবেই তো আমার সকাল হবে সুন্দর একটি সকাল। আমার মাকে বড় বেশি মনে পড়ে আজ। যখনই মনে পড়ে সকালের আলোকিত পড়ে, মা বলতেন, ঘুম থেকে উঠে পড়তে হবে। কই, আজ তো আর কেউ বলে না। তাই তো বলি, আমাকে একটি সুন্দর মা দাও, মননে একটি জাতি উপহার দেব। জীবনের সবগুলো রং ধুয়ে মুছে জরাজীর্ণতার মাঝে নতুন করে ফুটে উঠুক নতুন কোনো ফুল। ভোরের সবুজ সকালে আর যেন কোনো কর্তমত্ত পথ অতিক্রম করতে না হয় আমাদের। আমরা যেন আমাদের নবজাতকের জন্য উপহার দিতে পারি একটি সবুজ সকাল। আর সেই সকালে আমাদের সন্তানেরা হেঁটে যাবে দীপ্ত পায়ে আলোর সন্ধানে। আলোকিত হবে ওদের জীবন। ধন্যবাদ সঞ্চালককে। আমি এখানেই আমার কবিতাটি শেষ করছি। ধন্যবাদ, অনেক সুন্দর আবৃত্তি আমরা শুনলাম। আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জানবো। আপনার আসলে লেখালেখি শুরুটা কিভাবে, সেই সম্পর্কে ছোট্ট করে একটু জানতে চাই। আমার লেখালেখি শুরু খুব ছোটবেলায়। 1988 সালে আমি আমার বাবার বুকে বসেই প্রথম কবিতার লাইনটি লিখেছিলাম। আমার মা সেদিন বলেছিল, তোমার মেয়ে একটি পাগল। আমার আব্বু হাসতে হাসতে বলেছিল, এই পাগলি হয়তো একদিন তোমার ঘরকে আলোকিত করবে। মাও সেদিন বাবার সঙ্গে হেসে দিয়েছিল। সেই থেকেই একটু একটু করে লিখতে থাকি। আজও কলমকে ছাড়তে পারেনি। সুনিপুণভাবে ধরে রাখার চেষ্টা করছি কলমকে। এই যে 2021 সাল চলে গেল, আমাদের জীবনের যেরকম সুখের স্মৃতি আছে, দুঃখেরও অনেক স্মৃতি আছে। তো এই মুহূর্তে 2022 সালের প্রথম দিনে দাঁড়িয়ে আপনার কাছ থেকে 2021 সালের একটা সুখের স্মৃতি, একটা দুঃখের স্মৃতি জানতে চাই। আসলে মানুষের জীবনে অনেক স্মৃতিই থাকে যা মানুষকে সুখ দেয়। তো 2021-এ আমার জীবনে সুখের কোনো স্পর্শ এসেছে কিনা আমি জানি না। তবে অনেক যন্ত্রণার মাঝে অনেক কিছু হারিয়ে আমি পেয়েছি আমার জীবনে শ্রেষ্ঠ অধ্যায়কে। আর 2021-এর নভেম্বরের 13 তারিখ, সেই রাতের যে পাওয়াটা, একটি নতুন জীবন, সেই জীবনটি আমার জীবনে শত দুঃখের মাঝে একটি শ্রেষ্ঠ পাওয়া। যেমনটা ছিল দুঃখ, তেমনটাই ছিল সুখ। রাতের গভীরে, রাতের অন্ধকারে ভেদ করে উকি দিয়েছে একটি সূর্য, যে সূর্যই হয়তো আমার বাকি জীবন চলার পথকে প্রদীপ্ত করবে। নতুন বছর 2022, এই বছরে আপনার পরিকল্পনা জানতে চাই একজন কবি হিসেবে এবং একজন সচেতন নাগরিক হিসেবে। 2022 সর্বপ্রথমই সারা বিশ্বে আমরা এখন এক চরম অবস্থা বিরাজ করছি। আর এই 2022-এ আমার প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে,
সেই বৈষয়িক অবস্থা থেকে আমাদেরকে যেন তিনি মুক্তি দেন। তারপর একজন কবি হিসাবে আমার চাওয়া, আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, বাংলা ভাষা থেকে অনেকটা ছিটকে পড়ছি। আমাদের পৃথিবীতে, সমগ্র পৃথিবীতেই বাংলা ভাষাভাষীর মানুষ বসবাস করি, কিন্তু আমাদের একের থেকে অন্যের একটা ব্যবধান দিন দিন তৈরি হয়েই যাচ্ছে। আমরা সামাজিকভাবে, সাংগঠনিকভাবে অনেক সংগঠন করি, কিন্তু সেই সংগঠনগুলোর ভিতরও অনেক প্রভেদ দেখা যায়। তাই আমার একান্তিক ইচ্ছা, এই 2022 সালে যদি আমরা যশোরে সমগ্র কবি সাহিত্যিকদের নিয়ে একটি সাহিত্য সম্মেলন করতে পারি এবং সেটা একটি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন হয়, তাহলে মনে হয় আমার খুব ভালো লাগবে। শুধু আমার নয়, এই সাহিত্য সম্মেলনের মাঝে সমস্ত পৃথিবীর সঙ্গে আমাদের একটি মেলবন্ধন তৈরি হবে এবং আমাদের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটবে, আমাদের স্বপ্ন বাস্তবতা পাবে এবং সমগ্র বিশ্বে একের সাথে অন্যের এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে। এই ইচ্ছা এবং স্বপ্নই আমার এখন একান্ত স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। একজন সচেতন নাগরিক হিসেবে আমি চাই আজকের সকাল যেমন আলোকিত, আজকের দিনটি যেমন আলোকিত, এই 2022-এ আমার কোনো সন্তানের লাশ পড়ে থাকবে না রাস্তায়, আর কোনো ফেলানির লাশ ঝুলবে না কাঁটাতারে, থাকবে না কোনো বৈষম্যের দেয়াল। মুষ্টিবদ্ধ হাতে আমরা যেন এগিয়ে যেতে পারি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সামনের দিকে। এটি আমার একান্ত প্রত্যাশা। আমরা কিছু কমেন্ট পড়ে নিতে চাই। এ পর্যায়ে আমাদেরকে কমেন্ট করেছেন এসকে দাস। তিনি লিখেছেন অভিনন্দন প্রিয় কবিদ্বয়কে। তিনি আরেকটি কমেন্ট করেছেন নতুন বছরের শুভেচ্ছা রইল সবাইকে। তিনি আরো লিখেছেন নতুন বছরের নতুন কবিতা চমৎকার আবৃত্তি শুনলাম, শুভেচ্ছা কবিকে। গোলাম মুস্তাফা তিনি লিখেছেন সুন্দর। প্রিন্স তিনি লিখেছেন বন্ধু মুস্তাফিজ শুভ কামনা রইল। আমাকে অনেক অনেক ধন্যবাদ, শুভ কামনা। আমরা প্রায় শেষের দিকে আছি লাইভের। আমরা আপনার কাছ থেকে আরেকটি কবিতা শুনতে চাই এই পর্যায়ে। জীবনের চরম বাস্তবতা থেকে জন্ম হয় কবিতার। আজকের স্মৃতি আগামী দিনের স্বপ্ন হয়ে দাঁড়ায়। আর সেই বাস্তবতা থেকে আমি কবিতার কয়েকটি লাইন আপনাদেরকে শোনাতে চাই। 1921, 13ই নভেম্বর, রাত গভীর থেকে গভীরতর, কার অন্ধকার আমার সমস্ত পৃথিবীকে গ্রাস করতে চলেছে। সেই গভীর অন্ধকারে আমার সঙ্গী ছিল পরম করুণাময় মহান রব্বুল আলামিন। যখন ডাক্তার বলেছিল আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়, নিস্তেজ তার নিথর দেহ পড়েছিল যশোর সদর হাসপাতালের সিসিউ 6 নম্বর বেডে। তার নিথর দেহ ঠান্ডা থেকে গাঢ় ঠান্ডা হতে লাগলো। ডাক্তার যখন বলল করার কিছু নেই, সব শেষ, আমি ডাক্তারকে বললাম শেষ বলে কিছু নেই, আপনি শেষ চেষ্টা করুন, অক্সিজেন দেন, সাইন দেন, ইনজেকশন দেন। দেহটির কোনো নড়া নেই, চড়া নেই। দীর্ঘ 27 মিনিট অক্সিজেন চলেনি, সাইনের একটি ফোঁটাও পড়েনি। আমাদের প্রিয় বন্ধু কবি কাজী নূরকে ডেকে ডাক্তার বলল মুন্না সাহেবের অবস্থা খুবই খারাপ। আমার বন্ধু বাইরে বেরিয়েছে, সেই রাতে সবাইকে মুঠোফোনে বললে আমার পরম সহযোদ্ধা সহকর্মী আমার বন্ধুরা
সেই রাতে যার যার অবস্থান থেকে তাদের সৃষ্টিকর্তার কাছে তুলেছিল হাত, করেছিল মোনাজাত। সৃষ্টিকর্তা তাদের সেই ডাকে ফিরিয়ে দিয়েছিল তাদের পরম বন্ধুকে। আমি ফিরিয়ে পেয়েছি একটি নতুন জীবন, একটি আলোকিত ভোর। রাত পেরিয়ে সকালে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে আমার জীবনের নবদিগন্তে। ওগো বন্ধু, ওগো সহকর্মী, ওগো সহযোদ্ধা, তোমাদের সেই সাহস, তোমাদের সেই শক্তি আমাকে পথ দেখিয়েছে, আমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা জাগিয়েছে। আমি এখন স্বপ্ন দেখি একটি নতুন ভোরের, আমি স্বপ্ন দেখি একটি নতুন সকালের, আমি স্বপ্ন দেখি উদ্দীপ্ত সূর্যের আলোয় হাঁটি হাঁটি পা পা করে আমার নতুন প্রজন্মকে নিয়ে এগিয়ে যাব সামনের দিকে। আমার সঙ্গে থাকবে আমার সহকর্মী, আমার সহযোদ্ধা, আমার সহ বন্ধুরা। আর কোনোদিন কারো জীবনে যেন এমন কোনো রাত না আসে। আমার যত বন্ধু আছে, আমার যত প্রিয়জন আছে, সবার জীবনে যেন সুসজ্জিত হয়, সূর্যের মতো আলোকিত হয়। তারা যেন সুন্দর সকালে জীবনের আলোকিত অধ্যায়কে অবলোকন করে আরো সুন্দর ভাবে। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ। আমরা এ পর্যায়ে আমাদের মাঝে পেয়ে গিয়েছি কবি এবং গবেষক ডক্টর শাহনাজ পারভীনকে। আমরা নূরজাহান নিজের কাছ থেকে সর্বশেষ প্রশ্নের উত্তর দিয়ে চলে যেতে চাই কবি এবং গবেষক ডক্টর শাহনাজ পারভীনের কাছে। আমরা নূরজাহান নিজের কাছে সর্বশেষ যে প্রশ্নটা করতে চাই, সবার উদ্দেশ্যে আপনি শেষ কথা কি বলতে চান? সবার উদ্দেশ্যে আমার একটি কথা, যে একজন কবি, একজন সাহিত্যিক, যার কলম দিয়ে সমগ্র পৃথিবীর প্রেক্ষাপটকে বদলে দিতে পারে। তা আমাদের ভিতর সমঝোতা, ভালোবাসা, সহযোগিতা, সর্বোপরি আমাদের কলম এ সমাজের সকল অন্যায় অবিচারকে দূর করে অবশ্যই একটি সুন্দর সকাল উপহার দেবে এবং আমাদেরকে আলোর পথ দেখাবে। ধন্যবাদ সঞ্চালক মুস্তাফিজুরকে আমাকে এই মূল্যবান অনুষ্ঠানে এতটা সময় দেওয়ার জন্য এবং আমার জীবনের খণ্ডচিত্র, খণ্ড খণ্ড কিছু কথামালা উপস্থাপন করার সুযোগ দেওয়ার জন্য। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনাকে অনুষ্ঠানের এ পর্যায়ে বিদায় জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি ডক্টর শাহনাজ পারভীনকে। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার শত ব্যস্ততার মাঝেও আমাদের জন্য আপনি সময় বের করেছেন। আপনার কাছে আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হলো, বিগত একটা বছর চলে গেল, যেটা 2021 সাল। এখানে আমাদের জীবনে যেরকম সুখের স্মৃতি আছে এই পুরো বছরটা ধরে, এবং পাশাপাশি দুঃখের স্মৃতিও আছে। এই মুহূর্তে আপনাকে যদি স্মরণ করতে বলি একটা সুখের স্মৃতি এবং একটা দুঃখের স্মৃতি 2021 সালের, সেক্ষেত্রে আপনি কি বলবেন? ধন্যবাদ মুস্তাফিজ। আমি একই সাথে ধন্যবাদ জানাতে চাই বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোরকে। এই একটি বছর আমাদের জীবন থেকে ঝরে গেছে, সে একটি বছরের হিসাব যদি মেলাতে চাই, তো সেখানেও আমি বিদ্রোহী সাহিত্য পরিষদকেই মূল্যায়ন করব। কারণ বিদ্রোহী সাহিত্য পরিষদ এই পেন্ডামিকের সময়েও কবি সাহিত্যিকদের নিয়ে বিভিন্ন আয়োজন করেছে এবং বিভিন্নভাবে সমাজের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছে। এজন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। আসলে মানুষের জীবন তো অনেক ঘটনাবহুল। যদি আমরা একটু আগে ঘটে যাওয়া ঘটনাকে বলি, সেটা অনেক বিস্তৃতি, ব্যাপক। মুহূর্তে মুহূর্তে কিন্তু সময়টা যেমন পাল্টায়, তেমনি ভাবে মানুষের জীবনও কিন্তু পাল্টায়। আর এই যে পাল্টায়, এখানে কিন্তু অনেক ঘটনা, উপঘটনা নিয়েই কিন্তু জীবনটা আবর্তিত হয়। সেখানে একটি বছরের হিসাব মেলানো অনেক কঠিন ব্যাপার। তারপরেও যদি দুঃখের স্মৃতির কথা বলি, তো অবশ্যই যাপিত জীবনের যে পেন্ডামিকের সময় আমাদের কোয়ারেন্টাইন,
ঘরে থাকা, নিজের হাতকেও কিন্তু আমরা বিশ্বাস করতে পারি নাই। আমাদেরকে বারবার হাত ধুতে হয়েছে, চোখে মুখে নাকে নিজের হাতকে আমরা দিতে পারিনি। এই প্যান্ডামিকের সময় ঝরে গেছে আমাদের অনেক আপনজন স্বজন। তবে বিশেষভাবে যদি একটি ঘটনার কথা বলতে বলো, তাহলে আমি বলবো যে আমার খুব কাছের আমাদের স্বজন, আমাদের আত্মীয়, আমার ছোট মেয়ের শ্বশুর, খুব সুস্থ মানুষ। তিনি যদিও অবসরপ্রাপ্ত অফিসার ছিলেন, কিন্তু তিনি কিন্তু শারীরিকভাবে খুবই সুস্থ এবং সুন্দর জীবনযাপন করতেন। তিনি একেবারে খুব অল্প সময়ের মধ্যে প্যান্ডামিকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। এই যে একটি পরিবারের একজন অনিবার্য ব্যক্তি, একজন পরিবারের প্রধান, তিনি যখন চলে যান খুব 10-15 দিনের নোটিসে, কোনো কিছুই জানা যায় না কোথায় কি আছে না আছে, কত কিছু থাকে একটা পরিবারে, একটা সংসারে, ব্যাংক ব্যালেন্স, দলিলপত্র, কত কিছু। তা এই যে এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি খুব কাছ থেকে এই সংসারটা গুছিয়ে নিতে যে কি কষ্ট, এটি আর কি খুব কাছ থেকে আমার ব্যক্তিগত কথা বলি। আর পুরো সমাজ পৃথিবী তো আছেই। প্রতিনিয়ত আমরা ঘুম ভাঙছে আমাদের বিভিন্ন মৃত্যু সংবাদে, বিভিন্ন দুঃসহ যন্ত্রণার সংবাদে। তাছাড়াও রোড অ্যাক্সিডেন্টের কথা আর কি বলবো, সব মিলে এগুলো একটি দুঃসহ স্মৃতি। আর সুখের কথা যদি বলতে চাই, তো প্রথমে মহান আল্লাহকে শুকরিয়া জানাই যে এখনো সুস্থভাবে বেঁচে আছি, সুস্থভাবে সুন্দরভাবে সবাইকে নিয়ে বেঁচে আছি। এটি একটি সুখের ঘটনা। আর যদি আরেকটু বলতে বলো, তাহলে এটা বলা যায় যে আমার চারিপাশে যারা আমি প্রতিদিন যাদেরকে দেখছি, যাদেরকে নিয়ে চলছি, আমার কলেজ, আমার পরিবার, আমার আসলে সাহিত্যিকদের জীবনে তো অনেকগুলি পরিবার থাকে। আমি মনে করি একটি সাহিত্য, সেটি একটি পরিবার। মেয়েদের সংসার, সেটি একটি পরিবার। আবার যেখানে আমরা কাজ করি, চাকরি করি, সেটাও একটি পরিবার। তো এই পরিবার থেকে এই ৩ টি পরিবার যাদের কাছে থাকি আমাদের চোখের সামনে একেবারে, তারা সবাই সুস্থ সবল আছে। অ্যাম এটি একটি ভালো ঘটনা। আরেকটি ঘটনা যে উম এবছরে আমি আসলে আমার প্রাপ্তি অনেক আমি বলব। আমি অধ্যক্ষ পদে উম জয়েন করতে পেরেছি। এটার জন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এটি একটি সুখের স্মৃতি। নতুন বছরে আরো অনেক অনেক সুখ সমৃদ্ধি সফলতা আপনাকে ছুঁয়ে যাক, আমরা সেই প্রত্যাশা করছি। আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে একটা কবিতা শুনতে চাই। কবিতা শুনতে চেয়েছো? জি, একটা কবিতা শুনতে চাই এই পর্যায়ে। ও কবিতা, আচ্ছা ঠিক আছে। আমি আমার প্রিয় একটি কবিতা আমার মাকে নিয়ে লেখা, আমার শৈশব কবিতা, এটা আমি বলতে চাই। আমার কবিতার শিরোনাম শৈশব। গোয়ারাখাল বিনোদপুরের ঘাট পেরিয়ে যখন আমার পা চলে না ক্লান্ত দেহে, নদীর বুকের উপর ছলাতে ছলাতে শব্দ শুনে পা ডুবিয়ে নায়ের মাথায় ঢেউ গুনতাম। ঢেউয়ের সাথে কখন যেন ইলিশি হতাম, ডুব সাঁতারে এক পলকে মৎস্য মেয়ে। দূরের তালের মাথা দেখে মামা বলতো, ওই দেখো পথ, আমরা প্রায় এসেই গেছি। অমনি মামার গল্প ফাঁদে পা দিয়ে ফের ভুলেই যেতাম, তালের নতুন উঁচু মাথা ফের খুঁজতাম। কখনো মামার কোলের উপর কিংবা নিত নিজের কাঁধে, 5টা মাইল হাঁটতে যেত একটা দিনের পুরোটা ভাগ। সন্ধ্যাবেলায় মামা বাড়ির আঙিনাতে আগুন জ্বেলে তাপ পোহাতাম, খালামণি মারা সব। সবাই যখন সন্ধেবেলা খুব মোলায়েম, মায়ের নানান গল্প হতো, তখন আমি অন্ধকারে জামার ফুটায় চোখ মুছতাম। তার আগে আমাকে খুব ওম দিত সে, তার গরমে মায়ের ভীষণ পরশ পেতাম। মায়ের নানান গল্প শুনে চোখ ভিজিয়ে নানির কোলে মাথা রেখে কখন যেন ঘুমিয়ে। ধন্যবাদ।
অনেক সুন্দর। আমাদের কমেন্ট বক্সে দেখছি অনেকে আপনার কাছে প্রশ্ন করেছেন, জানার ইচ্ছা পোষণ করেছেন। আমরা একটা প্রশ্ন দেখছি, গোলাম মোস্তফা তিনি লিখেছেন, বাংলা সাহিত্যের বর্তমান অবস্থা কি বলে আপনার মনে হয়? এই প্রশ্নটার উত্তরটা আপনার কাছ থেকে এখন নিয়ে নিতে চাই। বাংলা সাহিত্যের অবস্থা আমি মনে করি বর্তমান সময়ে অনেক কাজ হচ্ছে বাংলা সাহিত্যে, এবং যদি আমি তুলনামূলক অন্যান্য সাহিত্যের সাথে তুলনা করেও বলতে চাই, অন্যান্য দেশের সাথেও তুলনা করে বলতে চাই, তাহলে এটাও আমি বলতে পারি যে বর্তমান সময়ে খুব চমৎকার চমৎকার কাজ হচ্ছে, এবং বাংলা সাহিত্য এমন একটি উন্নত জায়গায় পৌঁছে গেছে। ইংরেজি সাহিত্য বা ফ্রেঞ্চ সাহিত্য বা রুশ সাহিত্য বা যে কোনো আমি অন্য ভাষার সাহিত্যের সাথে যদি বলি, তাহলে কিন্তু আমরা প্রতিনিয়ত ফেসবুকের কল্যাণে, অনলাইনের কল্যাণে দেখতে পাচ্ছি বিভিন্ন দেশ থেকে আমাদের দেশের কবিদের কবিতা নিয়তই অনুবাদ হচ্ছে, এবং তাদের কবিতার পাশাপাশি সেটি প্রকাশ পাচ্ছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমার আমার ছোট দেখা যেটা দেখছি, যে অন্য দেশের চেয়ে বাংলাদেশের সাহিত্য বা কবিতা কোনো অংশেই কিন্তু মানে গুণগত মানের দিক থেকে বলবো আমি যে সেটি ছোট নয়। বাংলাদেশে এখন এই মুহূর্তে প্রচুর কাজ হচ্ছে আমার মনে হচ্ছে। ধন্যবাদ, অনেক সুন্দর বলেছেন। আমরা 2022 সালের প্রথম দিনে আজকে দাঁড়িয়ে, আপনার আপনার সাহিত্য জীবনে, আপনার ব্যক্তি জীবনে অনেক অর্জন রয়েছে। আমরা এ পর্যায়ে যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই, 2022 সালে একজন কবি, একজন সচেতন নাগরিক হিসেবে আপনার পরিকল্পনাটা কি? অনেক অর্জন আছে কিনা আমি জানি না, তবে আমি প্রতিনিয়ত চেষ্টা করছি। আমার প্রথম বইটি প্রকাশ পেয়েছিল 2001-এ, প্রদোষ বেলার চিৎকার, সেটি কাব্যগ্রন্থ। একে একে আমার বেশ কিছু কাব্যগ্রন্থ আছে, তার মধ্যে একটি কাব্যগ্রন্থ আছে প্রমিসড প্রফিট, যেটাকে আমরা মহাকাব্য বলে থাকি। একটি কাব্যগ্রন্থ আছে নারী ও বৃক্ষের কাব্য, এটি আমার প্রিয় একটি কাব্যগ্রন্থ। অতল নৈঃশব্দ, এটি একটি পরিপূর্ণ কাব্যগ্রন্থ আমি বলে মনে করি। প্রেমের কবিতা আছে, এবং আমার শেষ যে কাব্যগ্রন্থটি বেরিয়েছে সামীপ্য সুধা, সেখানেও 190টি কবিতার সমাহারে। আমি তো বলবো চমৎকার। উপন্যাস লিখেছি বেশ কিছু, এবং আমার যেটি 2020 সালে প্রকাশ হয়েছে নীল নদের আখ্যান, এটা হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে একটি গবেষণা উপন্যাস। এই কাজটি করে আমি খুব শান্তি পেয়েছি। পিএইচডি থিসিস যেটা গোলাম মোস্তফাকে নিয়ে আমি পিএইচডি করেছি, কবি গোলাম মোস্তফা সাহিত্য ইসলাম ঐতিহ্যের রূপায়ণ। ইতিমধ্যে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগ থেকে প্রকাশিত কবি গোলাম মোস্তফা জীবন ও সাহিত্য শিরোনামে এমফিল থিসিসটাও ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে। অর্থাৎ আমি কিন্তু প্রবন্ধ, কবিতা, গল্প, আমার ছোট গল্পের 2টি বই আছে। একটি গল্পে 22টি গল্প আছে, 71-এর আগুন সময়। আর আরেকটি প্রথম গল্পগ্রন্থ যেটি জলপ্রপাতের জীবন্তিকা, ওখানে 18টি গল্প আছে। 40টি গল্প আমার প্রকাশিত হয়েছে, এবং প্রায় 40টি গল্প, প্রায় না 40টির বেশি হবে, বিভিন্ন পত্র পত্রিকায় কিছু আছে অপ্রকাশিত, ছড়িয়ে ছিটিয়ে আছে। 40টি 50টি মতো গল্প আছে, কিন্তু আসলে বই করবার মতো অবকাশ পাচ্ছি না, সময় পাচ্ছি না। এই গল্পগুলি গ্রন্থিত করে আমি একটি বই তৈরি করতে চাই। আর কবিতাও আসলে প্রতিনিয়ত আমরা লিখছি, বসে বসে লিখছি, শুয়ে শুয়েও ইদানিং আমাদের মোবাইলে লেখা হচ্ছে, কাজের ফাঁকে লিখছি, সময় আমাদেরকে লিখিয়ে নিচ্ছে। এরকম বেশ কিছু কবিতাও আছে। এই কবিতাগুলো দিয়েও একটা পাণ্ডুলিপি রেডি করার চেষ্টা করছি। আমাকে প্রকাশক তাড়া দিচ্ছে যে পাণ্ডুলিপি দেবার জন্য। ওখানেও প্রায় আমি দেখলাম প্রায় 200 পেজ হয়ে গেছে, একটি কবিতার বই প্রকাশ করব।
আর এর মধ্যে একটি কিশোর কবিতার পাণ্ডুলিপি এটা দিয়েছি, মন উড়ে যায় পাখির ডানায় শিরোনামে। আরেকটি একেবারে শিশুতোষ বাচ্চাদের ছড়ার জন্য ওটা একটি পাণ্ডুলিপি আমি একটি প্রকাশনকে দিয়েছি এবছর। আর দুটি বই বের হচ্ছে জল ছবি থেকে, এটি যৌথ গ্রন্থ, একটি কাব্যগ্রন্থ আর একটি গল্প গ্রন্থ। আর আমি একটি অন্যরকম লেখা শুরু করেছি, তোমরা হয়তো দেখেছো, আমি ফেসবুকে 2-1টি সংখ্যা দিয়েছিলাম, দ্য উইংস অফ বার্ড। এটা আসলে আমাকে অনেক কবি বন্ধুরা বলেছে বাংলায় শিরোনাম করতে। বাংলায় যেটা করছি এখনো শিরোনামটা সঠিক হয়নি, ফাইনাল হয়নি। এটা আমি ডানা পাখি ভাবছি যে ডানা পাখি নামে করা যায় কিনা। ডানা পাখি নামে একটি এটা আত্মজৈবনিক উপন্যাস লিখছি, এটাও কিছুটা লিখেছি প্রায়। আরো চেষ্টা করছি বইটা সামনের বছর দেখি, এবছর আমি এটা করতে পারবো না, কারণ এখানে আরো কিছু কাজ বাকি আছে। এটা আমি সামনের বছর 22 সালে আমি ইনশাল্লাহ এটা শেষ করব। আরেকটি উপন্যাস লেখা আছে, রুম নাম্বার 2013। আসলে আমি তো কোন ফাঁকে ফাঁকে লিখে ফেলি। আরেকটি কথা, বাংলাদেশ সময়ে যেটি আমার লেখা হয়েছে, আর প্রতিদিনের আলোয় আমি সাপ্তাহিকভাবে একটা কলাম লিখি, ওখানেও বেশ কিছু কলাম জমে গেছে। ওটাও ইচ্ছা করলে একটি বই করা যেত এবছরই, কিন্তু আসলে তো সময়, আমার তো এই সময়টা নাই যে বইগুলি যে আমি রেডি করে পাণ্ডুলিপি আকারে। আর আমি এটা চাই যে একটি বই হবে একেবারে নিখুঁত, সেটা বইটা শুরু থেকে হাতে নেয়া থেকে একবার শেষ পর্যন্ত একটি বানান আমি ভুল হতে চাই না, ভুল করতে চাই না। এই জন্য বইগুলো কিন্তু কম্পোজ আমি নিজেই করি এবং প্রুফটাও কিন্তু আমি দেখি। আমি কেন যেন অন্যের উপরে দিয়ে ভরসা পাই না। একটি ছোট ছড়া ছাপতে গেলেও দেখা যায় যে স্বনামধন্য কোনো পত্রিকায় একবার বানানটা উল্টা পাল্টা করে পুরো একেবারে একটা, আসলে কি ছড়া বা কবিতা আমরা যাই বলি না কেন, পুরোটা নষ্ট করার জন্য একটা বানান ভুল কিন্তু যথেষ্ট। এনে প্রায় আমার সাথে বাধে, অনেক সম্পাদকের সাথে। আমার খুব বিরক্ত লাগে যদি বানানটা ভুল হয়। এই জন্য আমি গুছিয়ে গাছিয়ে কাজ করতে চাই। তো এই জন্য হয়তো আমি এবছর এই 22 সালে কবিতার বই একটি পারবো। তবে আরেকটি কথা, যে আমার কবিতার বইয়ের শিরোনাম আমি খুঁজে পাচ্ছি না। অনেকগুলো নাম ঠিক করেছি, কিন্তু কোনোটাই আমার মনোভূত হচ্ছে না। আমার বইয়ের নামগুলো তোমরা জেনে থাকবে, বইয়ের নামগুলো আমি অন্যরকম একটু দেওয়ার চেষ্টা করি, সে বইয়ের শিরোনামটা আমি ঠিক করতে পারছি না। এই জন্য আমি কবিতার যে পাণ্ডুলিপি এটা আমি রেডি করা কমপ্লিট, কিন্তু পাঠাতে পারছি না। আর গল্প গ্রন্থ যদি আমি সেরকম উপযুক্ত কোনো প্রকাশক পাই, এবছর ইচ্ছা করলে একটি পূর্ণাঙ্গ গল্প গ্রন্থ বের হতে পারে একটি প্রবন্ধ। 2022 সালে তাহলে আপনার কাছ থেকে কয়টা বই মানে পাচ্ছি, নতুন বই? 22 সালে এখনো পর্যন্ত আমি আমার একক 2টা পাণ্ডুলিপি দেয়া হয়ে গেছে, আর যৌথ 2টা, যৌথ মধ্যে একটি কাব্য একটি গল্প, আর একক হচ্ছে একটি কিশোর কবিতা একটি শিশুতোষ ছড়া। আর পাণ্ডুলিপি যেটা রেডি হয়েছে সেটি হচ্ছে কাব্যগ্রন্থ, বড়দের কবিতা। এই মুহূর্তে আমার একটি কথা মনে পড়ছে, 2013-তে একই সাথে আমার 3টি বই প্রকাশ পেয়েছিল বাংলা একাডেমি বইমেলা থেকে। একটি হচ্ছে মুক্তিযুদ্ধ কথা ও কথা, মুক্তিযুদ্ধ কবিতা ও গল্প, একটি প্রবন্ধের আরেকটি নির্বাচিত কবিতা প্রকাশ হয়েছিল অনন্যা থেকে। আর স্বপ্ন মেঘের স্বপ্ন শুধু উড়াল পঙ্খী, এটা ছাপা হয়েছিল আমাদের সিঁড়ি প্রকাশন থেকে। ওই একই দিনে 3টা বই এসেছিল। তা কবি এবং গল্পকার রফিকুর রশিদ আমাকে ফোন দিয়ে বলছে, কবি আপনি কোথায়? আমি বলছি আমি তো যশোরে। বলছে একই সাথে 3টে বইয়ের আপনার ঘোষণা হচ্ছে বইমেলায়, যে একটি হচ্ছে ছোটদের বই, একটি বড়দের বই, আর একটি হচ্ছে বড়দেরও বড়দের। তো আপনি এখন মেলায় না এসে যশোরে বসে আছেন কেন? অর্থাৎ অনেকে আমাকে বলে যে আপনি একই সাথে কিভাবে একেবারে শিশুতোষ ছড়াও লিখছেন, কিশোর কবিতা লিখছেন, গল্প লিখছেন, প্রবন্ধ লিখছেন, উপন্যাস লিখছেন। তা আসলে এরকম তো একই সাইডে একজন মানুষ সবকিছুর ভাষা কিন্তু আলাদা। আমরা জানি প্রবন্ধের যেই ভাষা সেই ভাষা কিন্তু কবিতায় হবে না, আবার কবিতার যেই ভাষা সেটি কিন্তু কিশোর কবিতায় চলে না, আবার কিশোর আবার
যখন আমরা শিশুতোষ লিখবো, শিশুতোষ ছড়ার কিন্তু ভাষা পুরোটাই আবার অন্যরকম। ৩ মেজাজের আরকি। গবেষণা গ্রন্থ লিখেছি। একটি গবেষণা, আমি যেটাকে গবেষণা কাব্যই বলি, কিন্তু তোমরা বলে থাকো মহাকাব্য। একটি গবেষণা উপন্যাস লিখেছি, গবেষণার ২ টি প্রবন্ধ আছে গ্রন্থ। একটি এমফিল থিসিস, একটি পিএইচডি থিসিস। মানে মোটামুটি গবেষণাধর্মী। আমি কিন্তু গল্প, উপন্যাস, কবিতা সব দিকেই গেছি। আর এমনিতে সাধারণভাবে লিখছি, কলাম লিখছি, প্রবন্ধ লিখছি, ছোটদের কবিতা লিখছি, কিশোর কবিতা লিখছি, আর কবিতা তো লিখছি। তবে কি একটি কথা, যে পাঠক কিভাবে নিচ্ছে সেটাও কিন্তু মাথায় রেখে লিখতে হয়, যে পাঠকের ভালোবাসা পাচ্ছি কিনা। তবে আরেকটিও কথা, যে লেখকের উচিত কিন্তু লিখে যাওয়া। তার উচিত কিন্তু কোনো কিছুর বিনিময়ে এটিকে বিনিময় না করা। কারণ এটা তো একটা ব্যবসা না, এটি আমার একটা নেশা, এটা আমার পেশাও না। এজন্য আমি শুধুই আমার মতো করেই যখন যেটা আমার ইচ্ছে করে আমি লিখে যাচ্ছি। তবে ২২ সালে আমি একটি কাব্যগ্রন্থ আসছে, এটা ফাইনাল হয়েছে। আর একটি কিশোর কবিতা, একটি ছড়া, শিশুতোষ, আর দুইটি হচ্ছে যৌথ। এই ৫টি বইয়ের এখন আর কি কনফার্ম। আর ২টি পাণ্ডুলিপি যদি আমি রেডি করতে দিতে পারি, একটি গল্প গ্রন্থ, একটি প্রবন্ধ গ্রন্থ, তাহলে হবে। তবে আমার মনে হয় না আমি সময়টা ঠিকঠাক মতো দিতে পারবো, কারণ আমি একটু ফাইনালি ব্যস্ত প্রকাশিত আছি। হওয়ার পরেই আমরা বুঝতে পারবো যে ২২ সালে কয়টা বই আপনার পাচ্ছি। আমরা দর্শকদের উদ্দেশ্যে একটু আপনার কাছ থেকেই জানাতে চাই যে যশোরে বইমেলা শুরু হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে, এবং এটা ২ তারিখ পর্যন্ত চলবে। আপনার বই আসলে কোন কোন স্টলে পাওয়া যাচ্ছে, আপনি এই ভিডিও প্রোগ্রামের মাধ্যমে যদি বলে দেন, যারা দেখবে তারা হ্যাঁ, যেতে পারবে। আমার বই, আমি আসলে ১ম দিন ৩০ তারিখ আমি ছিলাম না যশোরে, কালকে এসছি। কালকে এসে আমি বিদ্রোহীতে আমার বই আছে। কালকে বিদ্রোহীতে একটি বই দিয়েছিলাম মাত্র। বেশি বই নিতে পারি না। একটি বই দিয়েছিলাম ৭১-এর আগুন সময়, ওটি কালকে বিক্রি হয়ে গেছে। যশোর সাহিত্য পরিষদের ২টি বই ছিল, ওটাও ২টি বই বিক্রি হয়ে গেছে। একটি প্রবন্ধ গ্রন্থ, শিক্ষার নতুন দিগন্ত। আরেকটি হচ্ছে স্বপ্ন মেঘের সাগর বেলায়, এটি কিশোর উপন্যাস। পাওয়া যাচ্ছে নির্বাচিত যে স্টলটা আছে, ওখানে আমার কিছু বই আছে। আমার বই পাওয়া যাচ্ছে লেখক কেন্দ্রে পাওয়া যাচ্ছে, অর্থাৎ লেখক কেন্দ্র যশোর, ওটা যশোর সাহিত্য পরিষদ, বিদ্রোহী সাহিত্য পরিষদ, নির্বাচিত এবং দোলনে আমার বই আছে। এই অনেক ভালো। ৫টি স্টল আমার বিভিন্ন রকম মিলিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে আছে। কালকে বেশ কিছু বই আমার বিক্রি হয়েছে বিভিন্ন স্টল থেকে। এটি আমার আমরা জন্য এই পর্যায়ে আপনার কাছ থেকে ছোট্ট একটা কবিতা শুনতে চাই। আমরা অলমোস্ট প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা একটা ছোট্ট কবিতা শুনতে চাই আপনার কাছ থেকে। ছোট্ট কবিতা। তাহলে আমি এই ক্ষেত্রে একটি ছড়া শোনাতে পারি, যেহেতু আমি জি, জি, ছড়াও অবশ্যই। লিখছি এবং ছড়া আমার প্রিয় অবশ্যই। একটি বিষয়। জি, জি, আমি অবশ্যই। আমার ছড়াটা শোনাই। আমার ছড়ার শিরোনাম একটি ছেলে। একটি ছেলে পড়া ফেলে সন্ধ্যা থেকে আঁকছে বসে ছবি, গায়ের ছবি, নায়ের ছবি, দিগন্ত মাঠ, পথের রেখা সবই। মা বলছেন পড়তে বসো, ইংরেজি বা অঙ্ক কষো। সন্ধ্যা থেকে পাঠটি গেল চুকি, কিন্তু তাহার দুষ্ট ছেলে পাতার উপর পাতা মেলে আঁকছে আঁকিবুকি। সব ভুলে সে খাতার উপরে ঝুঁকি। তাই তো মাতা রাগের বশে কানটা ধরেন ভীষণ কষে। হাত মেলে যেই খাতার দিকে বাড়ান, ওমা আমার সোনার ছেলে, বৃক্ষ পাহাড় সাগর জেলে বাংলাদেশের সব এঁকেছে, আদরে তাই গালটা ধরে নাড়ান। অনেক অনেক সুন্দর। আপনার কাছে শেষ প্রশ্ন আজকের এই আয়োজনের পক্ষ থেকে, সেটা হলো সবার উদ্দেশ্যে আপনি কি বলতে চান? সবার উদ্দেশ্যে বলতে চাই, উম, আমি মানুষ হিসাবে প্রথমে বলতে চাই যে ভালোবাসো, ভালোবাসো। আর কবি হিসাবেও বলতে চাই ভালোবাসো, ভালোবাসো। আমরা তো জানি কবি হচ্ছে এমন একটা সত্তা, এমন একটা প্রাণ, যেখানে তারা সত্য এবং সুন্দরকে নিয়েই কিন্তু স্বপ্ন দেখায় জাতিকে, স্বপ্ন দেখায় আর নিজেরাও স্বপ্ন দেখি।
তো আমি সবার উদ্দেশ্যে বলবো, স্বপ্ন দেখতে শিখুন, মানুষকে ভালোবাসুন, ব্যথা বিগ্রহ ভুলে থাকার চেষ্টা করুন, প্রলেপ দিতে শিখুন, অয়েন্টমেন্ট দিতে শিখুন। আর যে দ্বিধা দ্বন্দ্ব, এটা আমরা ভুলে যাই। ভালোবাসি, ভালোবাসি, অকাতরে সকলকে ভালোবাসি, সৃষ্টি অনেক করি অনেক স্বপ্নের নেশায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে আমরা আজকের আয়োজনে পেয়ে অনেক আনন্দিত, খুশি। আপনি অনেক ভালো থাকবেন। নতুন বছর আপনার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, আনন্দ, সমৃদ্ধি, সফলতা, সেই কামনায় আপনাকে আজকের মতো আমিও বিদায় করছি। আমিও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই আয়োজনে আমাকে সম্পৃক্ত করবার জন্য অনেকটা সময় দিয়েছো। আমিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ পথ হাঁটুক বিদ্রোহী সাহিত্য পরিষদ। যেভাবে চলছো, যেভাবে হাঁটছো, এভাবেই। আর বিদ্রোহী সাহিত্য পরিষদের সুযোগ্য সম্পাদক আমার প্রিয় ভাজন কবি গোলাম মোস্তফা মুন্নাকেও আমি একই সাথে তোমার মাধ্যমে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তার শারীরিক সুস্থতা সহ পৃথিবী সুস্থ হোক, আমরা সুস্থ থাকি, সকলকে আবারও ভালোবাসি, ভালোবাসি। অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন বিদ্রোহী সাহিত্য পরিষদের পক্ষ থেকে আজকের আয়োজন 2020 সাল নিয়ে যা ভাবছেন কবিরা শিরোনামে আজকের আয়োজনটা ছিল। তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে অমৃতময় হরষে, এসো মুগ্ধ মুদিত দু নয়নে, তুমি নব নব রূপে এসো প্রাণে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নববর্ষের আহ্বান জানিয়েছেন নবরূপে নবপ্রাণে। সবাইকে আবারও বিদ্রোহী সাহিত্য পরিষদের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটুক, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মুস্তাফিজুর রহমান।